বহু মাছ হারিয়ে যাচ্ছে, এই মাছেদের অস্তিত্ব বিপন্ন। সবাই এগিয়ে আসুন, বিপন্ন মাছ নিয়ে অসাধারণ কাজ চালিয়ে যাচ্ছেন এই গবেষক শিক্ষক। নদী দূষণের জেরে বহু মাছ হারিয়ে যাচ্ছে, বহু মাছের প্রজাতি বিপন্ন হয়ে পড়ছে। এমনই একটি মাছ হলো কাতলি মাছ। নেপালি ভাষায় সেই মাছকে কাতলি মাছ বলে, বাংলায় বলে ভুলুক বা ভরকল। মূলত ডুয়ার্সে তিস্তা নদীতে এই মাছ পাওয়া যায়। নদীর মধ্যে বড় বড় পাথরের ধারে এই মাছ বসবাস করে, কিন্তু নদী থেকে আজকাল বহু পাথর তুলে নেওয়াতেই মাছের বাসস্থান বিপন্ন হয়ে পড়েছে। আবার এই মাছ যখন বংশবৃদ্ধি করে, সেই পেটে ডিম থাকা অবস্থায় মাছগুলোকে ধরে খেয়ে ফেলা হচ্ছে। এর জেরে মাছের বংশবৃদ্ধি ঘটছে না। হিমালয় লাগোয়া খরস্রোতা নদীতে এই মাছ বংশবৃদ্ধি করে এবং ঝাঁকে ঝাঁকে তারা সিকিমের উঁচু তিস্তা নদীতে পৌঁছয়। একটা সময় সিকিমের বিভিন্ন এলাকায় তিস্তা নদীতে এই মাছ খুব দেখা যেত, কিন্তু আজ আর তেমন দেখা যায় না। ফলে এই মাছ সংরক্ষণ বা এই মাছকে বাঁচাতে সিকিম সরকার সেই রাজ্যের প্রধান মাছ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ডুয়ার্স ধরে এই মাছেরা যদি বংশবৃদ্ধি করে সিকিমের দিকে যেতে না পারে, তবে কিভাবে এই মাছ টিকে থাকবে? বিপন্ন মাছ হওয়ার জন্য ইতিমধ্যে এই মাছ বাজারে বিক্রি করা নিষিদ্ধ হয়েছে। তবুও বিভিন্নভাবে সেই মাছেদের বংশবৃদ্ধির প্রক্রিয়া রোধ করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট মৎস্য গবেষক ডক্টর বিমল কুমার চন্দ। মাছ নিয়ে বহুদিন ধরে অসাধারণ গবেষণার কাজ করে চলেছেন বিমলবাবু। প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে। এমনকি বনাঞ্চলে বিভিন্ন বন্যপ্রাণীর উপর সমীক্ষা করে বন্যপ্রাণীদের তালিকা তৈরি হলেও মাছেদের উপর সমীক্ষা করে কোনো তালিকা তৈরির কাজ কারোর মাথাতেই আসেনি। বিমলবাবুর উদ্যোগে বন দপ্তরের সহযোগিতায় উত্তরবঙ্গের বনাঞ্চলে মাছেদের উপর সমীক্ষা এবং তার গবেষণালব্ধ বই প্রথম প্রকাশিত হয়, যা একটি মূল্যবান দলিল। সেই হারিয়ে যেতে থাকা কাতলি মাছ বাঁচাতে এখন স্বেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন বিমলবাবু। এমনকি জেলেদের মধ্যেও এ বিষয়ে তিনি সচেতনতা বৃদ্ধি করেছেন। বিপন্ন মাছ বাঁচাতে বিমলবাবুর এই অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে তাকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা। মাছ নিয়ে বিমলবাবুর অসাধারণ কাজ এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গিয়েছে। পরিবেশ, প্রকৃতি, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মাছেদের অস্তিত্ব নিয়ে বিমলবাবু ঠিক কি বলছেন, চলুন শোনা যাক এই ধারাবাহিক ভিডিওতে। আমারও আবেদন, বর্তমান শিক্ষক শিক্ষিকা জানি তারা যথেষ্ট, তাদের অনেক দায়িত্ব, নতুন নতুন দায়িত্ব বেড়েছে, সেই কাজের চাপ, তা সত্ত্বেও ছাত্রদের সেই শিশু মুখগুলোর দিকে তাকিয়ে তাদেরকে আগামী দিনের উপযোগী করে তোলার ক্ষেত্রে আমি যতটুকু শিখেছি, আমরা যতটুকু শিখেছি, সেটার মধ্যে থেকে তাদেরকে একটু অন্তত চেষ্টা করি। কেননা আমাদের দেশে বিজ্ঞানীর খুব অভাব। আমরা চাই চাইল্ড সায়েন্টিস্ট, আমরা তাদেরকে বলি চাইল্ড সায়েন্টিস্ট। এই চাইল্ড সায়েন্টিস্ট বা শিশু বিজ্ঞানী, এই শিশু বিজ্ঞানী এক তকমা যখন নিয়ে আসে, আরো অনেক দেখেছি আমিও বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে গেছি, তখনই দেখেছি। আর তার মধ্যে থেকে কোনো একজন শিক্ষক শিক্ষিকা সে বলে যে স্যার আমি কিন্তু চাইল্ড সায়েন্টিস্ট ছিলাম অমুক সালে। বাহ, সত্যি তো এইরকম একটা সত্যি একটা সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় হয়। আচ্ছা, এইবারে মানে এই যে গবেষণার কাজ, যেটা আপনার মৎস্য গবেষক হিসেবে আপনার একটা সুপরিচিতি, সবাই তাকে চেনে, এইটা কবে থেকে শুরু হলো এবং কি পরিস্থিতি? এই যে আমরা আলোচনায় শুরুতে বলেছিলাম যে বাঙালি মাছে ভাতে বলে, মাছে ভাতে কি থাকতে পারবে পরিবেশ, নদীর যা অবস্থা? আচ্ছা, এই মাছের উপরে আমার যে এই যে মানুষে কখন কোন দিকে তার ইন্টারেস্টটা ডেভেলপ করে, সেটা কিন্তু সে নিজেও জানে না। এটা আমার ক্ষেত্রে যদি বলি, আমার তো স্পেশালাইজেশন ছিল প্যারাসাইটোলজি মাস্টার ডিগ্রিতে, প্যারাসাইটোলজি ইনক্লুডিং মেডিকেল এন্টোমোলজি। তা আমি মেডিকেল এন্টোমোলজির উপরে কাজ শুরু করেছিলাম। তারপরে দার্জিলিং এ যেহেতু প্রিন্সিপাল আমার তখন গাইড হিসেবে কাজ করবেন, তখন একেবারে অস্থির অবস্থা সেই সময় শুরু হয়ে গেল দার্জিলিং এর পাহাড়ে। তার ফলে সেই জায়গাটা তখন স্যার বললেন যে বিমল তুমি একটু অন্যত্র দেখো, আমি তো এখানে বুঝতে পারছো কি অবস্থা, হ্যাঁ তোমাকে একটু আদারওয়াইজ ভাবতে হবে। হ্যাঁ ঠিক আছে। তখন আমি আমার এক বন্ধু কল্যাণ ইউনিভার্সিটিতে, ও আমাকে খবর দিল যে তুই চলে আয়, তোদের সাবজেক্টে এখানে খুব ভালো একজন গাইড আছে, টিচার আছেন, তুই তার কাছে কাজ কর। তা ওর বন্ধু বিশ্বনাথ চক্রবর্তী কল্যাণী থাকেন এখন, তো ওর ডাকে আমি চলে গেলাম কল্যাণীতে। গিয়ে স্যারের সাথে দেখা করুন, দুর্গা প্রসাদ হালদার, উনি প্রোটোজোয়া নিয়ে কাজ করেন। আচ্ছা আচ্ছা, প্রোটোজোলজি, আমাদের প্যারাসাইটোলজির মধ্যে প্রোটোজোলজি, হেলমিনথোলজি, হ্যাঁ, তারপরে মেডিকেল এন্টোমোলজি, এই সমস্ত বিষয়গুলো থাকে। তা প্রোটোজোলজি মানে এককোষী প্রাণী। এই এককোষী প্রাণীগুলো যেমন ম্যালেরিয়া রোগের জীবাণু আছে এককোষী প্রাণী,
তো এরকম ভাবেই মাছের রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ে কাজ, ওনার ল্যাবরেটরিতে তখন কাজ হচ্ছে। তা আমাকে বললেন, তুমি যখন নর্থ বেঙ্গল থেকে এসছো, ঠিক আছে, খুব ভালো হয়, কেন আমার গ্যাঞ্জেটিক প্লেন্সে তো আমার বেশ কিছু কাজ হয়েছে, নর্থ বেঙ্গলে তো কিন্তু কাজ হয়নি আমার। তা খুব ভালো হলো তুমি এসছো, তা তোমাকে আমি নর্থ বেঙ্গল পার্টটাকে, তোমাকে মাছগুলোকে কালেকশন করতে হবে, তার মধ্যে থেকে মাছের বিভিন্ন অর্গান থেকে বা বডি থেকে স্মিয়ার গুলো নিয়ে সেগুলোর মধ্যে প্রোটোজোয়া ইনফেকশন আছে কিনা সেগুলো দেখতে হবে। এই কাজ করতে গিয়ে আর এই মাছগুলোকে বিভিন্ন জায়গায় কালেকশন করতে গিয়ে আমি নিজেও অবাক হয়ে গেছি, এত বৈচিত্র্য মাছগুলোর মধ্যে। সত্যি তো। তা আমার তখন থেকে একটা ভালো, যে ঠিক আছে, আমার থিসিসটা জমা হয়ে গেলে আমি মাছের দিকে একটু এগিয়ে যাব, যে এখানে দেখবো কি কি মাছ রয়েছে, আচ্ছা, তার একটা রেকর্ড করব। এটা কোন সালে তাও? এটা ধরো আমার ভাবনাটা ছিল 96-এ, 97-এ আমি অ্যাওয়ার্ডেড হলাম। ওকে, পিএইচডি পেয়ে গেলাম। রাইট। তো তারপরে তখন থেকেই 96-97 অনওয়ার্ড। আর তার আগে থেকে তো তখন যখন কাজ করছি তখন এত বৈচিত্র্য মাছের মধ্যে, আমরা তো সত্যি শিলিগুড়ি থেকেও এই এত মাছ দেখিনি। ডুয়ার্স অঞ্চলে যেরকম দেখেছি, কুচবিহারে গেছি, জলপাইগুড়িতে গেছি, ওইদিকে দিনাজপুরে, এই সমস্ত জায়গায় কাজ করি, তখন দেখলাম যে সত্যি তো এই মাছগুলো তো আমিও আমাদের বাড়িতে কোনোদিন দেখিনি বা আমাদের শিলিগুড়িতে দেখিনি, পাওয়া যায় না। তখন থেকে আমার একটু ভাবনা ছিল, তখন আমি এই ইচ্ছাটা মনের মধ্যে রয়েছে কিভাবে এগোবো। সেই এগোতে এগোতে তখন দেখলাম যে বিভিন্ন সময় এই যে বার্ড কাউন্ট হয়, খবরের কাগজে দেখলাম বার্ড কাউন্ট হচ্ছে। শিলিগুড়ির ন্যাফ আমাদের অনিমেষ বাবু আছে, অনিমেষ বসু, তা উনি ওনার বিবৃতি দেখা গেল যে ওরা এত বার্ড কাউন্ট করেছে বা ইত্যাদি এরকম করে। তখন অনিমেষ বাবুর সাথে আমার তো পরিচয় নেই, তখন কে একজন আমাকে দেখালো যে ইনি হচ্ছেন অনিল। আচ্ছা ঠিক আছে, সুভাষপল্লী বাজারে ওনার সাথে দেখা। আমি বললাম যে এরকম আমার এরকম ইচ্ছে, আমি এরকম একটু কাজ করছি, আপনারা তো পাখি নিয়ে কাজ করছেন, আমি একটু এক্সপার্ট পাবো কোথায়? আমাদের তো সব নির্ভর করতে হয় কলকাতার উপরে এই এক্সপার্টদের জন্য বিভিন্ন সময়। আমি বললাম যে ঠিক আছে, সেই জায়গাটা নয় আমি দেখবো, হয়ে যায় তবে তো খুব খুশি, খুবই ভালো কথা। একদম। তখন যেহেতু উনি ফরেস্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, কোন একটা মিটিং এ বোধহয় বিষয়টাকে তুলেছিলেন যে এক মাস্টারমশাই এখানে একটু কাজ করতে চাই। তখন ফরেস্ট ডিপার্টমেন্ট বললো, আরে আমাদের তো কোনো রেকর্ড নেই, ফরেস্ট অফিসিয়ালস দিক যে মাস্টারমশাইকে বলুন আগে নর্থ বেঙ্গল বাদ দিয়ে আগে আমাদেরটা করুন, আমাদের ফরেস্টে। বাহ। কেন তুমি জানো ফরেস্ট ডিপার্টমেন্টে যেহেতু ওয়াইল্ড লাইফ তারাই কাস্টোডিয়ান, তা ওয়াইল্ড লাইফের মধ্যে যেগুলো তার সব রেকর্ড রয়েছে, হাতি, গন্ডারে দেখো গন্ডার সুমারি হয়ে গেল, এরকম ভাবে বিভিন্ন সব পাখি ওরা করে। তো এইভাবেই ওরা বলে ঠিক আছে, মাছের একটা রেকর্ড আমাদের করে দিতে হবে। গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা, গোসাইহাট, ওয়েটল্যান্ড, এই টোটাল জায়গাগুলোতে 1.5 বছর ধরে সার্ভে করলাম। আচ্ছা, করে তার একটা বই প্রকাশ হলো। এটা কোন সময়টায়? এটা 2006-07 সাল। এটা ইন্টারেস্টিং, 2006 সালটা থেকে তোমার জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, তুমি জানো 1992 সালে ওয়ার্ল্ড একটা কনফারেন্স হয়েছিল, যেটাকে বলা বসুন্ধরা সম্মেলন। তো সেখানে বায়োডাইভার্সিটি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং বিভিন্ন দেশ, প্রায় সম্ভবত 156টা দেশ সেখানে একত্রিত সই করে যে তাদের নিজের নিজের দেশে তারা সেই জীব বৈচিত্র্য রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে। আর সেই হিসেবে কিন্তু আমাদের দেশে তখন বায়োডাইভার্সিটি নিয়ে বিভিন্ন প্রজেক্ট বা কম ইত্যাদি শুরু হয়ে গেল। আর 2006 সালেই তখন আমি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ন্যাফের সহযোগিতায় ওখানে সার্ভেটা করা হলো। এইটা এবং 2000 মাছের কেন ফরেস্টের যে এখন রেকর্ড হয়ে গেল, ওদের কাছে ছিল না, সেটা বই আকারেই, সরকারি বই আকারে। সেটা কি দাঁড়ালো, মানে রেজাল্ট কি দাঁড়িয়েছিল তখন? তাতে দেখলাম যে গরু মারাতে আমরা
68 প্রজাতির মাছ পেলাম, গরুমারা চাপড়ামারি মিলিয়ে। ও তারপর জলদাপাড়াতে পেলাম 88 প্রজাতির, আচ্ছা, আর বক্সাতে পেলাম 106 প্রজাতি। বাহ, কারণ এটা ভেরি ইন্টারেস্টিং এই জায়গাটাতে। এই অবজারভেশন থেকে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে নর্থ ইস্ট ইন্ডিয়া, আমাদের জীববৈচিত্র্য যারা ক্লাস 10-এ পড়ে এখন বোধহয়, ওদের সিলেবাসেও রয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট। তা আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া, 7 সিস্টার্স যেটাকে বলছে, বিভিন্ন 7টা প্রভিন্স নিয়ে যেটাকে বলা হয়েছে, নর্থ ইস্ট ইন্ডিয়া হচ্ছে বায়োডাইভার্সিটি একেবারে রিচ বায়োডাইভার্সিটি, মানে জীববৈচিত্র্যের আধার একেবারে। রাইট। হ্যাঁ, আর হটস্পট কেন? কেন এইগুলো হচ্ছে থ্রেটেন্ড। এর উপরে মানুষের একেবারে স্বার্থান্বেষী লোভ এগুলোকে পড়েছে, তাতেই এগুলোকে আজকে বিপন্নের জায়গায় চলে যাচ্ছে। এদেরকে রক্ষা করা, একটা জীববৈচিত্র্য কাউন্ট করা আমার এখানে কি রয়েছে, আর তার পাশাপাশি এগুলোকে সর্বনাশের হাত থেকে রক্ষা করা, এই দুটো দায়িত্ব যেন। তা মাছ নিয়ে গবেষণার কথা বললে কিন্তু মাছ চাষের কথাই এসে যে সবার মনে তাই আসে, কিন্তু মাছ যে পাখি, গন্ডার, হাতি, বাঘ, এদের যেমন সংরক্ষণ কথাটা বললে মানুষ সহজেই মেনে নেয়, ঠিক আছে না, এটা তো দরকার। কিন্তু মাছের ক্ষেত্রে ভীষণ সমস্যা। মাছ তো উপাদেয় খাদ্য, মানুষের প্রথম চয়েস আর কি, প্রোটিন সোর্স, বিশেষ করে আমাদের বাঙালি, বিশেষ করে বাঙালি তো আছেই, আর বিভিন্ন, আর দেশে বিদেশে সর্বত্রই তো মাছের সবচেয়ে বেশি। আমাদের এখানে কম হলেও দেশ বিদেশে মাছের চাহিদা আরো বেশি। তা এই জায়গাগুলোতে দেখলাম যে এটা তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তা এই জায়গাটা, এই যে চ্যালেঞ্জ নিতে শিখতে হয়, ভেতর থেকেই আসে। যে শুধু মাছ চাষ করে কি হচ্ছে, রুই, কাতলা, মৃগেল, কালবাউস বা বাটা, এই সমস্ত গুলোই যেগুলো বাজারে চলতি, সেই মাছগুলোই চলছে। তার বাইরে যে অসংখ্য মাছের যে বৈচিত্র্য রয়েছে, যে প্রজাতি রয়েছে, সেগুলোতে যে আমাদের অলক্ষ্যেই যে হারিয়ে যেতে বসেছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব তো কে নিচ্ছে? কেউ নিচ্ছে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু সচেতনতার প্রসার ঘটাতে হবে। এখন ওই জায়গাটাই আমাদের একটু ভাবনা চিন্তা চলছে। ওই 2006-এ যে সার্ভেটা হলো, প্রকাশিত হলো, যে তখন আপনি যেটা বললেন গরুমারা, বক্সা, সেখানে যত প্রজাতির মাছ আছে, আর আজকের কি পরিস্থিতি? আজকে আমরা যদি ধরি, আজকে 2025, প্রায় 19 বছর, 19 বছরের কি ডিফারেন্স? এই জায়গাটাকে আমিও বলবো যে আমরা যখন এই রিপোর্ট গুলো প্রত্যেকটা ডিভিশনে, ফরেস্ট ডিভিশনে কিন্তু আমরা আমাদের রিপোর্ট গুলো সেই সময় টাইম টু টাইম জমা দিয়েছিলাম। যে প্রথমে 32টা প্রজাতি পাওয়া গেছিল আমাদের গরুমারাতে, তারপরে আস্তে আস্তে বেড়েছে। এই সাবসিকুয়েন্ট যে বেড়ে যাওয়া, তখন টাইম টু টাইম আমরা ওদেরকে এগুলোকে জমা দিয়েছি, কারণ ওদের ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হয়। আচ্ছা, সে ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে গেলে এই ডেটা গুলো ওদের কাজে লাগবে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজে লাগবে। তো সেইগুলো করতে গিয়ে ওদের কতটুকু কাজে লেগেছে এখন আমার তো বাইরে থেকে এখন আর জানার দরকার নেই, হয়তো নিশ্চয়ই জানে, কেন তার উপরে ভিত্তি করে তো ওরা পরবর্তীকালে ওদের যে ফরেস্টের যিনি সর্বোচ্চ পদে যিনি রয়েছেন আর কি, PCCF বলা হয়, হ্যাঁ, তো উনি তখন এতটা ইন্টারেস্ট ফিল করলেন যে না, এটার একটা ডকুমেন্টেশন করতে হবে এবং এটা বই আকারে। তখনই সে আমার কাছে এলো, আমি লেখালেখি সব টোটালি আমি করলাম, করে যে বইটা 17 সালে এটা পাবলিশ হলো, এটা উন্মোচনও হলো সরকারি প্রচেষ্টায়, এই ব্যাপারটা। তা এইটা বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে ছিল, ডুয়ার্স অঞ্চলের মধ্যে। কিন্তু তরাই অঞ্চলে তো আমার সেইভাবে কাজ হয়নি সেরকম ভাবে, কেন হয়তো ওই আমার রিসার্চের জন্য যে সমস্ত যেরকম ভাবে কাজ করে সেগুলো, আর এক্সটেন্সিভ যে অবজারভেশন সেটা ফরেস্টে যেটা হলো সেটা তো এখানে হয়নি। তা ইন দ্য মিন টাইম আমি আরেকটা ভাবনা চিন্তা করলাম যে এই এমন তো কিছু দূরত্ব নয়, স্পিসিস ডাইভার্সিটিটা খুব এমন কিছু পার্থক্য হবে, তবে এই জায়গাটা যেহেতু ওয়েস্টার্ন সাইড আর ওটা ইস্টার্ন সাইড,
আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন সাইড থেকে যখন ইস্টার্ন সাইডে যাচ্ছি টুয়ার্ডস নর্থ ইস্ট ইন্ডিয়া, তাতে দেখা যাচ্ছে একটা ট্রেন্ড গ্র্যাজুয়ালি স্পিসিস নাম্বার অফ স্পিসিস বেড়েছে। আচ্ছা। নাম্বার অফ স্পিসিস কিন্তু বাড়ছে, তেমন অন্যান্য প্রজাতির ক্ষেত্রেও তাই সেই ট্রেন্ডটাই লক্ষ্য করি। সেই জন্য তো নর্থ ইস্ট ইন্ডিয়াকে বায়োডাইভার্সিটি হটস্পট, তারপর ওয়েস্টার্ন ঘাট, এরকম ভাবে ভাগ করা হয়েছে আমাদের পুরো দেশটাকে। তো এই সেই জায়গা থেকেই দেখলাম যে সত্যি তো, আমি যদি আরেকটা ভাবনা চিন্তা করি, ইন দ্য মেন টাইম 2021 সালে সিকিম গভর্নমেন্ট একটা মাছকে ওদের স্টেট ফিশ হিসেবে ডিক্লেয়ার করলো। আচ্ছা। যেটা হচ্ছে নিওলিসোচিলাস হেক্সাগোনোলেপিস, কাতলি বলে নেপালিতে। কি নাম স্যার? নিওলিসোচিলাস হেক্সাগোনোলেপিস। আচ্ছা। এই মাছটা বিশেষত্ব হচ্ছে যে আমরা ওই মহাশোল বলে প্রচলিত মহাশোল,